আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, পর্ব ৪২। লিখেছেন এলমা বেহরোজ। রাতের খাবার শেষ হয়েছে সবেমাত্র। এশার আজান পড়েছে অনেক আগে। পূর্ণা পদ্মজা ও লাবণ্যকে পেয়ে পলকিত। আনন্দ বয়ে যাচ্ছে মনে। একটু পর পর উচ্চস্বরে হাসছে। হেমলতা একবার ভাবলেন নিষেধ করবেন এত জোরে হাসার জন্য। এরপর কি ভেবে আর নিষেধ করলেন না। তিনি বাড়ির বড়দের সাথে কথা বলেছেন। আমির সবার মনোযোগ খাওয়ার জন্য বললে, আমার একটা কথা ছিল। সবাই আমিরের দিকে তাকালো। আমির নির্দ্বিধায় বলল, আগামীকাল ফিরবো আমি। হেমলতা বললেন, ঢাকায়? জি, পদ্মজাকে নিয়ে যাব, সাথে লাবণ্যও যাবে। দুইজনকে কলেজে ভর্তি করে দেব। লাবণ্য পূর্ণার পাশে থেকে উঠে এসে আবিরের পাশে দাঁড়ালো। আবদার করে বলল, দা ভাই, তুমি কইছিলা আমি পাশ করলে আমারে দেশের বাইরে পড়াইতে পাঠাইবা। সেরি মানুষ বাইরে পড়তে যাইতি কেন? কলজাটা বড় হয়ে গেছে, রেগে বললেন ফরিনা। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির একবার মজিদকে দেখল, এরপর লাবণ্যকে বলল, সত্যি যেতে চাস? হ। লাবণ্যের মাথায় গাঁটটা মারল আমির। এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা শিখ, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহত হয়ে বলল, পদ্মজা শিখায়া দিব। এটা কোনো ব্যাপার না দা ভাই। আপাতত ঢাকায় চল, শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ, এরপর সত্যিই পাঠাবো। তুই পাগল হইয়া গেছিস বাবু? এই শরীরে একা বাইরে পাঠাইয়া দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই। আম্মা একটাই তো বোন আমার, নিজের মতো পড়াশোনা করুক। ফরিনা বিরক্তিতে কপাল কুঁচকে তাকাইয়ে থাকেন। মজিদ কথা বললেন না। মানে তিনিও আমিরের দলে? তাহলে আর কথা বলে কি হবে? এই সংসারে এমনিতেই তার দাম নেই, কেউ কথা শোনে না, নিজের মতোই বক বক করেন। ফরিনা উঠে চলে যান। হেমলতা বললেন, কালই চলে যেতে হবে? 2-3 দিন পর হবে না? আমির নম্রভাবে বলেন, না আম্মা, আমি 8 বছর হলো ঢাকায় গিয়েছি। এর মধ্যে এই প্রথম 3 মাসের উপরে গ্রামে থেকেছি। ব্যবসা ফেলে এসেছি। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সামলেছিল। এখন তো ভাইয়াও চলে এসেছে, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যত দ্রুত সম্ভব চলে যেতে চাই। আপত্তি করবেন না? হেমলতা পদ্মজার দিকে চেয়ে বললেন, তাহলে আগামীকালই যাচ্ছ? জি। আব্বা আম্মাকে তো অনেক আগেই বলেছি, পদ্মজাও জানে। কিন্তু পদ্ম ভাবেনি সত্যি সত্যি যাবে। দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে। কাল চলে যেতে বললে আজ আপনাকে নিয়ে এসেছি। আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হয়। হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন। এরপর বললেন, তোমাদের কিসের ব্যবসা? আজও জানলাম না। মজিদ অবাক হয়ে বললেন, আত্মীয় হলেন এতদিন, এখনো জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল। আমি তো ভেবেছি জানেন, তাই বলিনি। আম্মা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়। এ কাজে আব্বা রিদওয়ান
চাচা আছে। তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উচিত উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গোডাউনে রাখা হয়। আমাদের অফিসও আছে। গোডাউন আর অফিস সব কাজে আমাকে সামলাতে হয়। বলতে পারেন আমারই সব। অনেক বড় ব্যাপার। হেসে বললেন হেমলতা। তিনি জানতেন না আমির এতটা বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস কম কথা নয়। এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন। কলেজে থাকাকালীন জেনেছিলেন। পদ্মজা পূর্ণা জড়িয়ে ধরে রাখে। পদ্মজা বলল, কথা বলিস না কেন? কাল চলে যাবা আপা। তাই তো কথা হচ্ছে। আমার খুব মনে পড়ে তোমাকে। কাঁদছিস কেন? আসবো তো আমি। সে তো অনেক অনেক মাস পর পর। পদ্মজা কিছু বলতে পারল না। হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে। খলিল আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছেন। বিকাল থেকে রিদওয়ান এর দেখা পাওয়া যাচ্ছে না। পদ্মজা হেমলতার উপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করল, আম্মা খুব শুকিয়েছে, খায় না? না, মাঝে মাঝে সারাদিন পরে পরে পার হয়ে যায়, তবুও খায় না। জোর করে খাওয়াতে পারিস না? ধমক মারে, শোনে না কথা। আম্মা ঘাড় তেরা। ঠিক বলেছ। উনি কেমন? ঝগড়া করে আম্মার সাথে? উনি কে? আব্বার প্রথম বউ। তুমি তো দেখতেছি জানো। শ্বশুর বাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না। বল না কেমন আদর করে তোদের? ভালো, খুব সহজ সরল। আম্মাকে খুব মানে। প্রেমাপ্রান্তকে অনেক আদর করে। দেখতেও খুব সুন্দর। আগে শাহপুরের বউদের মতো সাজতো। আমার পছন্দ না বলে এখন আর সাজে না। তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস। এখন করি না। তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো? তোর জানতে হবে না। তাহলে উনি ভালো, তাই তো? মিলেমিশে থাকিস তাহলে। ঢাকা যাওয়ার আগে দেখা যাক একবার। বাপের প্রথম বউকে দেখা ইচ্ছে নেই আমার। পদ্মজা থতমত স্বরে বলল। পূর্ণা বলল, আচ্ছা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। ঘুমাবি। আম্মার খেয়াল রাখবি। আম্মাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে সারাক্ষণ। তুই কথা বলবি, সময় দিবি। আমি তোমার মতো সামলাতে পারি না। চেষ্টা করবি। ভোরে উঠে মগা ভাইকে ওঠাবো। আব্বা আর প্রেমাপ্রান্তকে নিয়ে আসতে সবাইকে চোখের দেখা যায়। পূর্ণা পদ্মজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কান্না পাচ্ছে খুব। কত দূরে চলে যায় তার আপা। পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরের আর্তনাদ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, খুব দ্রুত আসবো। পদ্মজা মাঝে শুয়েছে। তার দুই পাশে হেমলতা আর পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে। আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে। হেমলতা বিব্রত ভেঙে পদ্মজাকে বলল, পদ্ম, মাম্মা, শহরে নিজেকে মানিয়ে নিবি, শক্ত হয়ে থাকবি, আর মনে রাখবি কেউ কারো না, সবই একা। সব সময় নিজের উপর বিশ্বাস রাখবি, নিজের উপর আস্থা রাখবি, সৎ পথে থাকবি, কখনো কারোর উপর নির্ভরশীল হবি না। যদি তুই কারোর উপর ভালো থাকার দায়িত্ব নিয়ে দিস, কখনো ভালো থাকবি না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয়। নিজেকে কখনো একা ভাববি না। যেখানেই থাকি আমি, আমার প্রতিটি কথা তোর সাথে মিশে থাকবে, ছায়া হয়ে থাকবে।
আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে দৃষ্টি দিয়েছেন। সেই উদ্দেশ্য সফল হয়ে আর বেঁচে থাকার মানে থাকে না, মৃত্যুতে ঢেকে পড়ে। আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেওয়া, বড় করা, বাস্তবতা দেখানো। সেই দায়িত্ব কতটুকু রাখতে পেরেছি জানি না, কিন্তু তোর দায়িত্ব অনেক বড় ছিল। পদ্মজা চাপা স্বরে বলল, কি সেটা? জানি না। তুমি এত কি ভাবো আম্মা? মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করবে? আমি পরের বার এসে যেন দেখি মোটা হয়েছ। হেমলতা হাসলেন, সাদা ধবধবে দাঁত ঝিকমিক করে। তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, পর পর যখন আসবি একদম অন্যরকম দেখবি। কথা দিচ্ছি। কথা দিচ্ছ? দিচ্ছি। পদ্মজা হাসল। পূর্ণা বলল, আমাকেও জড়িয়ে ধরো আপা। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরেন। এরপর বললেন, এবার চুপচাপ ঘুম হবে, আর কোনো কথা না। মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায়। তিনি চোখ তুলে কান খাড়া করে শোনেন কেউ হাঁটছে। কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন, সাবধানে দরজা খুলে বেরিয়ে পড়েন। পরের শব্দটা যে দিক থেকে এসেছে সেদিকে যান। সাদা পাঞ্জাবি পরা একটি পুরুষের অবয়ব দেখতে পান। তিনি তীক্ষ্ণ স্বরে ডাক দিলেন, রিদওয়ান। রিদওয়ান কেঁপে ওঠে, পিছনে ফিরে। চোখ দুটি বড় হয়ে যায়। সে যে অপ্রস্তুত হয়ে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে। হেমলতা প্রশ্ন করলেন, এত রাতে এখানে কি করছো? যেই হাঁটছিলাম এত রাতে, প্রায়ই হাঁটি, জিজ্ঞাসা করতে পারুন অন্যদের। হেমলতা রিদওয়ানের পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিয়ে বলল, কোনোভাবে আমাকে খুন করতে আসছো কি? রিদওয়ান থতমত খেয়ে গেল, বলল, না, আপনাকে কেন খুন করতে যাব? প্রমাণ সরাতে। হেমলতার সরল কথা। রিদওয়ান হঠাৎই অন্যরকম সুরে কথা বলল, সে তো আমিও একজন প্রমাণ, স্বচক্ষে দেখা জলজান্ত প্রমাণ। আপনিও আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন। যেহেতু দুজনই একজনের পথে, কাউকে কারুর খুন করার প্রয়োজন নেই। আমি কখনো অন্য কাজ এসেছি। শীতল কঠিন স্বরে তাকান পরপরই চোখ শীতল করে নিয়ে বললেন, শুভরাত্রি। রিদওয়ান হেসে হেলে দুলে চলে যায়। হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান। হাঁটার পূর্বেই শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভাগ্যিস আওয়াজ হয়নি। তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন। বাম হাতের মাংসপেশি শক্ত হয়ে আছে, হাত নাড়াতে কষ্ট হয়। তিনি ওভাবেই বসে থাকেন অনেকক্ষণ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।